আসুন আজ আমরা কৃমি সংক্রমণ নিয়ে সহজভাবে সবকিছু জেনে নিই, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা, এমনটা কি হতে পারে যে আমাদের শরীরে কৃমি আছে অথচ আমরা তা জানিই না? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আজকের আলোচনায় আমরা প্রথমে জানব এই অদৃশ্য শত্রুটা আসলে কি, তারপর দেখব এটা কিভাবে ছড়ায়, এর লক্ষণগুলো কি কি, চিকিৎসা আর প্রতিকার সম্পর্কেও কথা বলবো, আর সবশেষে সবচেয়ে জরুরি বিষয় কিভাবে এটা প্রতিরোধ করা যায়। তো চলুন প্রথম ভাগটা দিয়ে শুরু করা যাক। এই যে অদৃশ্য শত্রু কৃমি, চলুন এদের সম্পর্কে একটু ভালো করে জেনে নিই। সহজ কথায় অন্ত্রের কৃমি হলো এক ধরনের পরজীবী, মানে এরা আমাদের পরিপাকতন্ত্রে বাস করে আর আমাদেরই খাবার থেকে পুষ্টি নিয়ে বেঁচে থাকে। আর এর ফলেই কিন্তু শরীরে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই কৃমি আমাদের শরীরে ঢোকে কিভাবে? চলুন সংক্রমণের পথগুলো একটু খুঁজে দেখি। সংক্রমণের চক্রটা কিন্তু বেশ সহজ আর কিছুটা ভয়ঙ্করও। দেখুন, প্রথমে কৃমির অতি ক্ষুদ্র ডিম, যা খালি চোখে দেখাই যায় না, সেগুলো আমাদের হাতে, খাবারে বা যে কোনো জিনিসে লেগে যায়। তারপর আমরা যখন অজান্তেই সেই হাত মুখে দিই বা খাবার খাই, ডিমগুলো পেটে চলে যায়। এরপর অন্ত্রে গিয়ে ডিম ফুটে কৃমি জন্মায় এবং বড় হয়। আর সবশেষে সেই কৃমি আবার ডিম পাড়ে, যা মলের সাথে বেরিয়ে আসে, আর এভাবেই চক্রটা চলতে থাকে। শুধু হাত থেকেই নয়, আরও কয়েকটা উপায়ও কিন্তু কৃমি ছড়াতে পারে। যেমন ধরুন, দূষিত পানি বা ভালো করে না ধোয়া ফল সবজি খেলে। আবার দূষিত মাটিতে, বিশেষ করে যেখানে স্যানিটেশন ব্যবস্থা ভালো নয়, সেখানে খালি পায়ে হাঁটলেও হুকওয়ার্মের মতো কৃমি শরীরে ঢুকতে পারে। আর হ্যাঁ, আধা সিদ্ধ মাংস, বিশেষ করে শূকর বা গরুর মাংস খেলেও ফিতা কৃমি হওয়ার ঝুঁকি থাকে। বেশ, সংক্রমণ কিভাবে হয় তা তো বুঝলাম, কিন্তু শরীরে কৃমি হলে আমরা বুঝব কিভাবে? চলুন এবার লক্ষণগুলো চিনে নেওয়া যাক। লক্ষণগুলো কিন্তু দুই রকম হতে পারে, কিছু আছে সাধারণ, আবার কিছু বেশ গুরুতর। সাধারণ লক্ষণগুলোর মধ্যে আছে যেমন রাতে মলদ্বারের চারপাশে চুলকানি, পেটে ব্যথা বা বমি ভাব, মলের সাথে কৃমি দেখা যাওয়া বা বাচ্চাদের ঘুমের মধ্যে ছটফট করা। কিন্তু যদি সংক্রমণটা গুরুতর পর্যায়ে চলে যায়, তখন কিন্তু রক্তশূন্যতা, অপুষ্টি, ওজন কমে যাওয়া, এমনকি অন্ত্র বন্ধ হয়ে যাওয়ার মতো মারাত্মক সমস্যাও হতে পারে। এত সব সমস্যার কথা শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ ভালো খবরটা হলো কৃমির চিকিৎসা কিন্তু খুবই সহজ আর বেশ কার্যকর। সাধারণত ডাক্তাররা মেবেন্ডাজল বা অ্যালবেন্ডাজলের মতো ওষুধ দিয়ে থাকেন। অনেক সময় দেখা যায় 14 দিন পর ওষুধের আরেকটা ডোজ নিতে হয়, যাতে নতুন জন্মানো কৃমিগুলো মরে যায়। তবে একটা কথা মনে রাখা খুব জরুরি, 2 বছরের কম বয়সী শিশু, গর্ভবতী বা যারা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন, তাদের ক্ষেত্রে যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, পরিবারের একজনের কৃমি হলে চিকিৎসা কিন্তু পুরো পরিবারের একসাথেই করতে হবে। কেন? কারণ কৃমি খুব সহজে একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। তাই কারো লক্ষণ না থাকলেও সবার চিকিৎসা নেওয়াটা জরুরি। চিকিৎসা তো আছেই, কিন্তু তার চেয়েও ভালো উপায় হলো প্রতিরোধ। মানে এমন কিছু করা যাতে কৃমি শরীরে ঢুকতেই না পারে। চলুন সেই উপায়গুলো এবার জেনে নিই। এই কথাটা একদম সত্যি। অন্ত্রের কৃমির বিরুদ্ধে সবচেয়ে কার্যকর অস্ত্র হল ব্যক্তিগত এবং পরিবেশগত পরিচ্ছন্নতা। এর মানে হল নিজেকে আর চারপাশটাকে পরিষ্কার রাখাই হচ্ছে মূল মন্ত্র। আর পরিষ্কার থাকার সবচেয়ে বড় আর প্রথম ধাপ হল হাত ধোয়া। এটা একটা অভ্যাস তৈরি করে ফেলতে হবে। যেমন টয়লেট ব্যবহার করার পর, খাবার তৈরি বা খাওয়ার আগে, আর বাচ্চার ডাইপার বদলানোর পর সব সময় সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে। আর হ্যাঁ, নখের নিচের অংশটাও কিন্তু ভালো করে পরিষ্কার করতে ভুললে চলবে না। এর পাশাপাশি আরও কিছু ছোট ছোট অভ্যাস আমাদের সুরক্ষিত রাখতে পারে। যেমন নখ সব সময় ছোট রাখা, বাইরে বেরোলে পায়ে জুতো পরা, ফল সবজি খাবার আগে খুব ভালো করে ধুয়ে নেওয়া, আর মাংস পুরোপুরি রান্না করে খাওয়া। এছাড়াও নখ কামড়ানোর মতো অভ্যাসগুলোও কিন্তু ছাড়তে হবে। আর পরিষ্কার টয়লেট ব্যবহার করা তো খুবই জরুরি। তাহলে নিজেদের এবং পরিবারের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে?
আজকের আলোচনা থেকে আমরা যা জানলাম সেই জ্ঞান কাজে লাগিয়ে একটু সচেতন হলেই কিন্তু আমরা এই অদৃশ্য শত্রুর হাত থেকে সুরক্ষিত থাকতে পারি। মনে রাখতে হবে, প্রতিরোধই কিন্তু সর্বোত্তম উপায়।